দুই হাতে দুই বালতি ভর্তি ধোয়া কাপড় নিয়ে প্রিয়ন্তী ওয়াশরুম থেকে বের হতেই প্রিয়ন্তীর শাশুড়ি রাবেয়া বেগম ওর মুখের উপর অনেকগুলো আধোয়া কাপড় ছুঁড়ে মারলেন। টাল সামলাতে না পেরে প্রিয়ন্তী মেঝেতে পড়ে যেতেই বালতির ভেতরে থাকা সব কাপড়গুলো মেঝের উপর ছড়াছড়ি হয়ে যায়। প্রিয়ন্তীর শাশুড়িমা রাবেয়া বেগম রাগে চিল্লিয়ে বললেন, হাই হাই রে, দিল দিল সব কাপড় আবারও ময়লা মাখাইয়া দিল। বালতি দুটোও বুঝি ফাটায় ফেলাইল অপয়া মেয়ে। তোর বাবার সৎমা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে শান্তিতে দিন কাটাচ্ছে, আর এখন তুই আমাকে সারা মাস জ্বালিয়ে খাস। পোড়ামুখী কোথাকার! এত মানুষের মৃত্যু হয়, তোর মৃত্যু হয় না কেন? এখন আবার এইসব কাপড় ধুয়ে তারপর নাড়াই দিয়ে আসবি। এমনি যদি দিয়ে আসিস তো তোর একদিন কি আমার একদিন। কথাগুলো রাবেয়া বেগম বলে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেলেন। প্রিয়ন্তী আড়ালে তার চোখের পানি মুছে নিয়ে শুকনো কাপড়গুলো মেঝেতে পড়ে থাকা সব ধোয়া কাপড়গুলো আবারও বালতিতে উঠিয়ে ওয়াশরুমের ভেতরে চলে যায়। পুনরায় সব কাপড় ধুতে শুরু করে। প্রিয়ন্তী রান্নাঘরে রাতের খাবার রান্না করছিল। সেই সময় ওর বড় ননদ রেজিনা শ্বশুরবাড়ি থেকে ঘুরতে বাবার বাড়িতে আসলেন। বিয়ের আগে রেজিনা যেই ঘরে থাকতো সেই ঘরে গিয়ে নিজের সব জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে নিজের মায়ের সাথে টুকটাক কথা বলে প্রিয়ন্তীর কাছে আসে। প্রিয়ন্তী রান্না শেষ করে নিজের ঘরে দাঁড়িয়ে শুকিয়ে যাওয়া কাপড়গুলো গুছিয়ে রাখল। রেজিনাকে দেখে প্রিয়ন্তী হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন আপনি? আসলে কাজ করছিলাম, তাই সুযোগ হয়ে উঠল না আপনার সাথে গিয়ে দেখা করার। রেজিনা স্মিত হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আসার পর থেকেই দেখছি সব কাজ একাভাবে সুন্দর করে সামলাচ্ছ, কিন্তু আমার সাথে যখন কথা বললাম আম্মা বললেন তুমি নাকি কোনো কাজই করতে চাও না, সারাদিন শুয়ে বসে থেকে সময় কাটাও। আরও অনেক কিছুই বললেন। আমার মনে কি তোমার উপর কোনো বিষয় নিয়ে রাগ জমে আছে প্রিয়ন্তী? আমার কাছে বিষয়টা ভালো লাগলো না, আমাকে একটু সবটা খুলে বলবে? প্রিয়ন্তী একটা দীর্ঘশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, এটা নতুন কিছু না বড় আপু, বিয়ে হয়ে বাড়িতে এসেছি প্রায় 2 মাস হবে। শাশুড়িমা বিয়ের সপ্তাহখানে কাটতে না কাটতেই শুরু করেছেন আমার উপর নানান রকম অত্যাচার। আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করা, কটু কথা শোনানো যেন তার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এসবের প্রধান কারণ হলো আমার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে কোনো দামি আসবাবপত্র না দেয়া, সোনাদানা না দেয়া, আর নগদ টাকা না দেয়া। রোজিনা মুখ ভার করে শান্ত কণ্ঠে বলল, আম্মা বরাবরই লোভী মানুষ, নিজের মা হতে পারেন, কিন্তু তার কিছু কাজ আমার মনে ভীষণভাবে দাগ কাটে। বয়স হয়ে গিয়েছে, আর তো কিছু বলতেও পারি না। কিন্তু তোমার বাবা মা তোমাকে ভালোবেসেও কিছু দিলেন না, সেটা তো বুঝলাম না। এর পেছনে কি কোনো জটিল কারণ ছিল প্রিয়ন্তী? প্রিয়ন্তী মুখ মলিন করে নিয়ে বলল, আমার বয়স যখন 15তে পড়েছিল তখনই ক্যান্সার আক্রান্ত হয়ে আমার মা মারা গেছেন। কিছুদিন কাটতে না কাটতে আমার বাবা আবারও বিয়ে করেন। আমার সৎমায়েরও পূর্বে এক বিয়ে হয়েছিল, কিন্তু সংসার টিকেনি সেখানে। বিয়ের 6 বছরের মাথায় ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল ওনার। তখন সৎমা তার 4 বছরের বাচ্চাকে নিয়ে তার নিজের বাবার বাড়ি এসে উঠেছিল, আর সেখান থেকে দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সৎমা আমার বাবাকে বিয়ে করে আমাদের বাড়িতে আসার পর থেকেই আমার উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিলেন। সুযোগ পেলে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলতেন বাবার কাছে। আমি বাবাকে কিছু বলতে চাইলে সাহস করে উঠতে পারিনি কখনো। সৎমায়ের মারের ভয়ে আড়ালে চোখের পানি ফেলতাম শুধু। পরিস্থিতি দিনকে দিন খারাপ হতে থাকে। সৎমায়ের কথাগুলোকে বেশি প্রাধান্য দিতেন আমার বাবা। আমার বয়স যখন 16 ছুঁই ছুঁই তখন থেকে সৎমা আমাকে বিয়ে দিয়ে ও বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য খুব করে উঠে পড়ে লাগলেন। উঠতে বসতে আমাকে আরও বেশি কটু কথা শোনাতেন, অত্যাচারের মাত্রাও বাড়িয়ে দেন। আমি দেখতে শুনতে ভালো হওয়ায় আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে খুব বেশি বেগ পেতে হয়নি আমার সৎমাকে। আপনার পরিবার থেকে যেদিনে আমাকে দেখতে আসা হয়, আমাকে সেদিন এক দেখাতেই আমাকে পছন্দ করে ফেলেছিলেন আপনার ভাই, আম্মা, আব্বা। পরে শাশুড়িমা যখন দেনা পাওনার বিষয় নিয়ে কথা উঠালেন তখন আমার সৎমা তাদের সকলকে ভুলভাল বুঝিয়ে বলেছিলেন বিয়ের পর সব মিটিয়ে দেবেন, যা যা তারা আবদার করেছেন। কিন্তু বিপত্তি ঘটে এখানে। সৎমায়ের কথা মেনে নিয়ে সুষ্ঠুভাবে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। আমি শ্বশুরবাড়িতে আসা মাত্রই আমার সাথে সকল যোগাযোগ একেবারে বন্ধ করে দেয় আমার সৎমা এবং বাবা। বিয়ের কোনো দেনা পাওনা মিটানো তো দূরের কথা, পরবর্তীতে যেন সৎমায়ের ধোকার শিকার হয়ে শাশুড়িমায়ের রাগে যেন সর্বশরীর জ্বলে ওঠে। আমি সেদিন থেকেই হয়ে ওঠে চোখের বিষ কাটা। প্রিয়ন্তীর মুখে সব কথা শুনে রোজিনা ভীষণভাবে আহত হয়। আহত স্বরে প্রিয়ন্তীকে বলল, এত অল্প বয়সে এত মানসিক চাপ, এত অত্যাচার সহ্য করে কি করে স্বাভাবিকভাবে চলাচল করো তুমি প্রিয়ন্তী? আমি হলে হয়তো অনেক আগেই নিজের ভাঙাচোরা জীবন থেকে মুক্তি পেতে খারাপ কিছু করে বসতাম। আল্লাহ তোমাকে আরও ধৈর্য দিক, আমাকে হেদায়েত দান করুক, এই কামনাই করছি। প্রিয়ন্তী কিছু না বলে শুধু একটা হাসি দেয়। 1 সপ্তাহ পর রেজিনা তার শ্বশুরবাড়িতে চলে যায়। রান্নাঘরের মেঝেতে বসে সবজি কাটছিল প্রিয়ন্তী। সেই সময় রাবেয়া বেগম রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে রাগী স্বরে বললেন, কি জমিদারিনী, এগোরে সবজি কাটতে সারাবেলা লাগাচ্ছিস? ঘরের বাকি কাজগুলো কে করবে? হ্যাঁ, শুধু কিভাবে কাজে ফাঁকি দেওয়া যায় সেসব বদমতলব পেটে নিয়ে ঘুরিস, তাই না? প্রিয়ন্তী মাথা নিচু রেখে শীতল কণ্ঠে বলল, এই তো আম্মা, এখনই শেষ করে নিচ্ছি। তোর সাহস তো কম না, আমাকে আবার আম্মা বলো ডাকিস? তোর মুখ পচে যায় না পোড়ামুখী? তোর মুখে ওই আম্মা ডাক শোনার আমার কোনো রুচি নেই। আর কখনো আমাকে আম্মা বলে ডাকলে তোকে মেরে শরীরের সব ছালছামড়া উঠিয়ে ফেলবো বলে ডাকলাম। প্রিয়ন্তী নীরবে কান্না করতে করতে সবজি কাটতে থাকে। রাবেয়া বেগম ভেঙচি কেটে নিজের ঘরের দিকে যেতে যেতে বিড়বিড়িয়ে বললেন,
এই মেয়েকে এত কটু কথা শোনায়, এত খাটায়, তাও বিদে হয় না কেন? না, আর ছোটোখাটো কাজের দ্বারা একে তাড়ানো যাবে না। এবার থেকে এমন কিছু করতে হবে যেন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমাদের ঘাট থেকে নামে। রান্নার কাজ শেষ করে ডাইনিং টেবিলের উপর সব খাবার সাজিয়ে রাখছিল প্রিয়ন্তী। রাবেয়া বেগম সেই সময় ডাইনিং রুমে প্রবেশ করে রাগী স্বরে বললেন, কিরে চুন্নি, ভালো ভালো খাবার পেয়ে আগেই নিজের জন্য চুরি করে রেখে দিয়েছিস নাকি? যদি তা করে থাকিস তাহলে তোর কপালে শনি লেখা আছে, এই বলে দিলাম। রাবেয়া বেগমের এমন কথায় প্রিয়ন্তীর বলার যেন কোনো ভাষা নেই। দীর্ঘশ্বাস ছেড়ে নিজ মনে বলল, কি বলবো আমি, এখন মুখ ফুটে একটা ট্রু শব্দ বের করলেই আরও অপমানিত হতে হবে, মায়েরও খেতে হতে পারে। এ বাড়িতে আসার পর থেকে শরীরে কম মারের আঘাত তো পড়েনি। স্বামী, শাশুড়ি, শ্বশুর কেউই আপন না আমার এই বাড়িতে। বিয়ে হয়ে আসার পর যখন প্রথম প্রথম শাশুড়ি মা আমাকে কটু কথা শোনাতেন, ভীষণ কষ্ট নিয়ে স্বামীর সাথে বিষয়টা শেয়ার করলেও সে উল্টো নিজের মাকে সাপোর্ট করে তার অন্যায়গুলোকে মেনে নিয়ে আমার গায়ে হাত তুলেছে। তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম বেশ ভালোভাবে এই বাড়িতে আমি একজন আশ্রিতা বা কাজের লোকের চেয়ে বেশি কিছু না। কাজের লোকেরা তবুও সম্মান পায়, আমি তো তাও পাই না। উঠতে বসতে কটু কথা শুনতে শুনতে আমার দিন রাত কাটে। যেদিন প্রিয়ন্তীর সৎমার মুখোশ খুলে গিয়েছিল, প্রিয়ন্তীর শ্বশুরবাড়ির সকলের সামনে সেদিন থেকে প্রিয়ন্তীকে একবেলা খেতে দিত রাবেয়া বেগম। সকলের খাওয়ার পর যে এটো সেটো খাবারগুলো বাড়তি থাকতো প্লেটে প্লেটে, সেগুলো খেতে হতো প্রিয়ন্তীকে। রাবেয়া বেগম নিজ হাতে চাল, ডাল, সবজি, কত পিস মাছ বা মাংস লাগবে সে সবই মেপে মেপে দিত প্রিয়ন্তীকে রান্না করার জন্য। এ বাড়ি ছাড়া তার তো আর কোথাও থাকার বা খাওয়ার জায়গা নেই। পড়াশোনাতেও 10 শ্রেণীর গণ্ডি পেরোতে পারেনি সে, সংসারে তার সৎমা আসার কারণে। এত অল্প পড়াশোনা নিয়ে তো বাহির জগতে কিছু করাও সম্ভব না। তাই এভাবে কতদিন জীবন কাটুক, নিঃশ্বাস যতদিন চলমান থাকে থাকুক। কেটে যায় আরও 6টি বছর। প্রিয়ন্তীর একটা ছেলে বাচ্চা হয়েছে, ভারী মিষ্টি দেখতে, বয়স 4 বছর হবে। প্রিয়ন্তীর শ্বশুর মশাই মারা গেছেন বছর 2 হবে। রাবেয়া বেগম প্যারালাইজড হয়ে বিছানায় শয্যায়িত হয়ে আছেন 6 মাস হবে। মুখ বাঁকা হয়ে গেছে তার, কোনো কথা বলতে পারেন না। বাম পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে, কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না। প্রিয়ন্তী খুব যত্ন সহকারে শাশুড়ি মায়ের সেবা যত্ন করেন। এখন রাবেয়া বেগম শুধু নীরবে চোখের পানি ফেলেন আর মনে মনে ভাবেন, কি করেছিলেন তিনি? এই মেয়েটাকে কতই না অপমান অবজ্ঞা করেছিলেন, কত কটু কথা শুনিয়েছিলেন, এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে কতই না চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেননি। প্রিয়ন্তীর মাঝে ধৈর্য ক্ষমতা আল্লাহ তাআলা এতটাই প্রখর করে দিয়েছিলেন যে জীবনের শেষ নিঃশ্বাস না পড়া পর্যন্ত নিজের শ্বশুরবাড়ির ভিটা সে ত্যাগ করবে না। সেখানে মাটি কামড়ে পড়ে থাকবে এক কোনায়। আজ রাবেয়া বেগম খুব ভালো করে বুঝতে পেরেছেন প্রিয়ন্তীকে ছাড়া তিনি কতটা অসহায়। এক মুহূর্তের জন্যও নিজে চলতে পারেন না একা একা। প্রিয়ন্তী যদি না থাকতো, কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ের সাথে যদি পরবর্তীতে ছেলের বিয়ে দিতেন, তাহলে আজ হয়তো এই করুণ দিনে তার ছেলেও তার পাশে থাকতেন না, ঠাঁই হতো বৃদ্ধাশ্রমের কোনো এক কোনায়। অবহেলায় বাকিটা জীবন তার অতিবাহিত হতো। ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে কখন কাকে কোন পর্যায়ে এনে দাঁড় করাবে তা যেহেতু কেউ আগে থেকে বলতে পারে না, তাই এমন কোনো কাজ করা উচিত নয় যা তার ভবিষ্যতে নিজেকে অনেক বেশি আফসোসের সাথে দিন কাটাতে হয়। প্রিয়ন্তীর মানসিকতা যদি খারাপ হতো, তাহলে চাইলেই আজ সে পারত তার শাশুড়ি মায়ের এমন করুণ পরিস্থিতিতে তার পাশে না থেকে নিজের সকল অপমান, কটু কথা পাওয়ার কষ্টগুলোর প্রতিশোধ নিতে। কিন্তু প্রিয়ন্তী তা করেনি, কারণ সে জানে তাদের সৃষ্টিকর্তা একজন রয়েছে, আর তিনি সব কিছুই দেখছেন। ভালো খারাপ সব কিছুর হিসাব তিনি একদিন না একদিন সকলকে বুঝিয়ে দেন। তোমার ডিভোর্সি বোনকে আমি বসিয়ে বসিয়ে রেঁধে খাওয়াতে পারবো না। কি হতো একটু মানিয়ে চললে? মানুষ কি মানিয়ে সংসার করে না? সংসার মানেই মানিয়ে চলতে হবে, তা না করে উনি প্রতিবাদী নারীর মতো ডিভোর্স দিয়ে ভাইয়ের ঘাড়ে এসে বসেছে। এখন বিয়ে না দেওয়া অবধি মাথায় তুলে রাখতে হবে, আমার কি ঠেকা পড়েছে যে অন্যের মেয়েকে বাসায় বসিয়ে রেখে খাওয়াবো? রোকেয়া, তুমি কি বলছো তা কি তোমার আন্দাজে আছে? আমার বোনকে নিয়ে এমন কথা বলার সাহস কি করে হয় তোমার? কিভাবে বলতে পারো এসব কথা, যেখানে সবই তুমি জানো? ওরকম একটা পুরুষের সাথে সংসার করা যায় না, যে কিনা কারণে অকারণে গায়ে হাত তোলে। আমি যদি এমন হতাম, তুমি কি আমার সাথে সংসার করতে? পুরুষ মানুষের এরকম একটু আধটু দোষ থাকেই, সেগুলো মেনে নিতে হয়। তোমার আদরের বোন তো তা পারলো না, নারীবাদী হয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এলো। অবশ্য আসবে না কেন? আদরে আদরে তো ননির পুতুল বানিয়েছো, শ্বশুরবাড়ি গিয়ে কাজকর্ম পারেনি, তাহলে মারবে না তো মাথায় করে রাখবে? বিয়ের আগেও আমার জীবনটাকে তেজপাতা করেছে, এখনও তেজপাতা করতে চলে এসেছে। আমার এই সংসারে থেকে শান্তি নেই। মুখে লাগাম দাও, পাশের রুমে মিম আছে, তোমার কথা শুনতে পাবে। শুনুক, শোনার জন্য বলছি। আমাকে তো তোমার ভাই বোন মিলে মেরে ফেলার পরিকল্পনা করছো। একটা মেয়ে কম কারণে সংসারের মায়া ত্যাগ করে না, তা তোমার অজানা নয় রোকেয়া। তবু তুমি এরকম কথা কিভাবে বলছো আমি বুঝতে পারছি না। আজ তোমার বোনের সাথে সেম ঘটনা ঘটলে তুমি কি এভাবে কথা বলতে পারতে? আমার বোন হলে সব মানিয়ে নিত, তোমার বোনের মতো ননির পুতুল নয় আমার বোন। কি করে সংসার করতে হয় তা আমার বোন জানে। আমরা ওকে সেরকম শিক্ষা দেইনি যে কিছু হলে ডিভোর্স দিয়ে চলে আসবে। ভবিষ্যৎ কেউ বলতে পারে না, কার সাথে কীরকম হবে তা একমাত্র আল্লাহ জানেন। তবে আমি দোয়া করি তোমার বোনের সাথে এরকম না হোক। সংসার ভাঙা কত কষ্টের তা আমি নিজের চোখে দেখেছি।
তোমার আক্কেল জ্ঞান কি ঘোড়ার ঘাস কাটতে গেছে? তোমার বোনের ডিভোর্স হয়েছে, এর জন্য আশেপাশের মানুষ কত কি বলে জানো? ওর জন্য আমাকেও কথা শোনায়। আমি কেন কথা শুনবো? অন্যের কথা কি বলবো? আমার নিজের ঘরে একজন আছে। কি বললে? অন্যের কথায় কান্না দিয়ে নিজের ননদের প্রতি একটু সদয় হও। ওর এখন আমাদেরকে প্রয়োজন। আমরা ওর থেকে মুখ ফিরে নিলে ও নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এ সময় মিমের অনেক মানসিক সাপোর্ট প্রয়োজন। ও মানসিকভাবে পুরো ভেঙে গেছে। তোমার প্রতি বিনীত অনুরোধ, ওকে মানসিকভাবে সাহস দিতে না পারলে দিও না, কিন্তু মেয়েটাকে মানসিকভাবে ভেঙে দিও না। হ্যাঁ, সব তো আমিই করি। উচিত কথা বললে কর্তা অসন্তুষ্ট। আমি ঠিকই বলছি, আমার কথা ভেবে দেখো। হাত জোর করছে, এই বিষয় নিয়ে কোনো কথা বলো না। যদি কখনো আমার বোনকে উল্টাপাল্টা কিছু করো তাহলে তোমাকে ছাড়বো না। এখন কি ছেড়ে দিয়েছো নাকি? ডিভোর্সি বোন যেদিন থেকে বাসায় পা রেখেছে সেদিন থেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা শোনাচ্ছ। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষ। বারবার ডিভোর্সের কথা বলো না, আমার শুনতে ভালো লাগে না। আমার বোন নিজের ইচ্ছায় নিজের নামের সাথে ডিভোর্সটা একটা লাগায়নি। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। তোমার সাথে কথা বলাই বোকামি, চত্ব সব। সামাদ উঠে চলে গেল। রোকেয়া রেগে পূর্বের থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলল, যাও যাও, আমার কথা তো এখন ভালো লাগবে না। উচিত কথা শুনতে তিতাই লাগে। আমি থামবো না। আমার ঘাড়ে এসে উঠেছে, আমি উঠতে বসতে কথা শোনাবই। তোমাদেরও শুনতে হবে। দেয়ালে পিঠ ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মিম। এতক্ষণ ভাই ভাবি যাবতীয় কথোপকথন তার কান অবধি এসেছে। ভাবি, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তুমি ঘর ঝাড়ু দিচ্ছ, তাহলে আমি মুছে ফেলি। সারাদিন আমি শুয়ে বসে থাকি, তোমাকে কাজ করে দিলে আমারও সময় যাবে, তোমারও কাজে সহযোগিতা করা হবে। রোকেয়া ঝাড়ু দেওয়া থামিয়ে চোখ লাল করে মিমের দিকে তাকালো। কোমরে হাত রেখে কঠিন স্বরে বলল, আমাকে কি শান্তি দেবে না? তোমরা ভাই বোন কি পণ করেছো যে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে? বাইরে গিয়ে যেন সারা মহল্লা ছড়াতে পারো আমি তোমাকে দিয়ে বাসার সব কাজ করাই, সেই বন্দোবস্ত করছো? না ভাবি, আমি শুধু তোমাকে সহযোগিতা করার চিন্তা করছিলাম। তার কোনো দরকার নেই। এত মিছে দরদ দেখানোর প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। আমার সহযোগিতার কথা যদি চিন্তা করতে, তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে আমার কাঁধে ঝুলে পড়তে না। কি হতো বাপু একটু মানিয়ে চললে? স্বামীকে যদি নিজের দিকে বশ করতে না পারো, তাহলে কেমন স্ত্রী হলে তুমি? স্বামীকে হয় রূপ নয় গুণ দিয়ে হাত করে রাখতে হয়। অবশ্য তোমার কাছে কিছুই নেই, তুমি বশ করবেই বা কিভাবে? ভাবি, পূর্ণ কথা খুঁচিয়ে জখম করো না। আমি এমনিতেই আহত। সংসার ভাঙা নারীর আর্তনাদ তুমি বুঝবে না। তোমার তো ডিভোর্স হয়নি, তাই আমার দুঃখ তোমার হৃদয় স্পর্শ করবে না। রোকেয়া তেলে বেগুনে জ্বলে উঠল। কি বলতে চাইছো তুমি? এখন তোমার দুঃখ বুঝতে হলে আমাকে ডিভোর্সই হতে হবে? তোমার যা মতিগতি দেখছি, আমার মনে হচ্ছে তুমি এখন চাও তোমার ভাইয়ের সাথে আমার ডিভোর্স হয়ে যাক। নিজের সংসার তো খেয়েছো, এখন আমারটা খেতে উঠে পড়ে লেগেছো। নিজের স্বামীকে বশ করতে না পারলে কি হবে? আমার স্বামীকে তো ঠিকই বশ করে ফেলেছো। এখন যেদিন ইচ্ছে হবে বলবে আমাকে ডিভোর্স দিতে, তোমার ভাই তাই করবে। ছি ছি ভাবি, কি বলো তুমি এসব? তোমার মুখে একটু আটকালো না? কি করে ভাবো তুমি? আমাকে সহ্য করতে পারো না বলে কি যা মুখে আসবে তাই বলে দিবে? প্লিজ ভাবি, আমাকে আঘাত করে কথা বলো না। এমনি আমি ভেঙে চুরে নিজেকে গড়ার চেষ্টা করছি। আমাকে মারার বন্দোবস্ত করো না, তোমার কাছে আমি অনুনয় করছি। মিম চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। রোকেয়া মুখ বাঁকিয়ে ঝাড়ু দিতে ব্যস্ত হয়ে গেল। রাতে খাবার টেবিলে বসে সামাদ উচ্চস্বরে বোনকে ডাকলো। মিম, খেতে আয়। রোকেয়া তরকারি বাটি শব্দ করে টেবিলে রেখে বলল, ওকে ডাকার কি দরকার? নিজে খেতে বসেছ, খাও না। ওর যখন মন চাইবে খেয়ে নিবে, এত জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। কি দরকার আছে কি দরকার নেই তা তোমার থেকে আমি ভালো জানি। খেতে বসেছি, কোনো অনর্থক চাই না আমি, তাই দয়া করে কোনো ঝামেলা পাকিও না। সব ঝামেলা আমিই পাকাই, তোমরা ভাই বোন কিছু করো না। সবসময় আমার দোষ ধরার জন্য তোমরা উৎপেতে থাকো। মিম। আসছি ভাইয়া। মিম ভাইয়ের ডাক শুনে দেরি করলো না, খাবারের টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসলো। দুপুরে খাবার খেয়েছিলি? হ্যাঁ ভাইয়া। বাসায় কি কোনো সমস্যা হচ্ছে? মিম এক পলক ভাবির দিকে তাকিয়ে ছোট করে ঢোক গিলে মাথা নাড়িয়ে বলল, না, সমস্যা হবে কেন? না হলেই ভালো। বললে না কেন? বলো। তোমাকে দিয়ে আমি অনেক কাজ করাই, উঠতে বসতে কথা শোনাই, সুযোগ পেলে খোটা দিতেও ছাড়ি না। পরে তো ভাইয়ের কাছে ঠিকই বলবে, এখন বলতে সমস্যা কি? যত দোষ সব তো আমারই। আমি কিছু না করলেও তোমার ভাই আমাকে দোষারোপ করে। এর থেকে ভালো হয় দোষ করেই দোষী হই। কি শুরু করলে ভাবি? খেতে বসেছি আমরা। খাওয়ার সময় কি তোমার মুখটা বন্ধ হয় না? এত কথা বলো কি করো তুমি? বলবোই, আমার মুখ আছে, আমি বলবো। তোমাদের কোনো সমস্যা? সমস্যা হলে কান বন্ধ করে রাখো। দিনকে দিন সংসারটা আমার কাছে বিষাক্ত হয়ে যাচ্ছে। নিজের সংসার ভেঙেছে, আমার সংসারও ভাঙতে লেগেছে। থাকবো না আমি, এটাই তো চাইছে সবাই। রাগ দেখিয়ে চেয়ার ছেড়ে উঠে চলে গেল রোকেয়া। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সামাদ।
মিমের চোখ দুটো টলমল। সামাদ বোনের মাথায় হাত রেখে বলল, তোর ভাবির কথাই কিছু মনে করিস না, অর্থ পাগল হয়ে গেছে, কবে পুরো পাগল হয়ে যায়। তুই চুপচাপ খেয়ে নে। এসব কথা এখন আর কিছু মনে হয় না। ভাবি তো ভুল কিছু বলে না। আমি তোমাদের সংসারে উড়ে এসে জুড়ে বসেছি। মারবো এক থাপ্পড়, চুপচাপ খা। ভাইয়ের আদরের শাসনে কাঁদতে কাঁদতেও ফিক করে হেসে উঠল মিম। বোনের সাথে কথা বলা শেষ করতেই শব্দ করে কেঁদে উঠল রোকেয়া। সামাদ তখন খাটের উপর বসে একটা বই পড়ছিল। স্ত্রীকে হঠাৎ কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? একটু আগেও সব ঠিকঠাক ছিল, এখন হঠাৎ কাঁদছো কেন? রোকেয়া উত্তর না দিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। এতে সামাদ কিঞ্চিত বিরক্তই হলো। সর্বনাশ হয়ে গেছে, কি? আমার ছোট বোনটার ডিভোর্স হয়ে গেছে। আমার বোনটার কত বড় সর্বনাশ হয়ে গেল। সংসারটাকে টিকিয়ে রাখার জন্য মেয়েটা কত কিছু না করলো, কিন্তু শেষ পর্যন্ত ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে দিল। সংবাদটা শুনে কেন জানি দুঃখের চেয়ে সুখটা বেশি হচ্ছে। আমার বোনের ডিভোর্স হয়েছে আর তুমি খুশি হচ্ছ? তোমার বোনের জন্য খারাপ লাগছে, কিন্তু আরেকটা কথা ভেবে ভালো লাগছে। এবার তুমি বুঝবে অন্যের বোনকে কথায় কথায় ডিভোর্সি বলার সাজা, কারণ তোমার বোন এখন ডিভোর্সি। আমি সেদিন বলেছিলাম কথাবার্তা একটু হাহুতাশ করে বলো। আল্লাহ কখন কার প্রতি অসন্তুষ্ট হয়ে যান বলা যায় না। হয়তো তোমার মুখ বন্ধ করার জন্য এটাই ছিল মোক্ষম উপায়। আমার পাপের শাস্তি আমার বোনকে কেন দিল? আমি মিমের সাথে অনেক অন্যায় করেছি, শুধুমাত্র ডিভোর্স হওয়ার কারণে কম কথা শুনাইনি। আল্লাহ কি সেই শাস্তি দিল? আজ কোথায় গেল তোমার বড় বড় কথা? এটা হওয়ারই ছিল। তোমার অহংকার গুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ এই পন্থা বেছে নিয়েছেন। এখন আমিও কথা শোনাই, দেখো আমার কেমন লাগতো যখন তুমি আমার বোনকে বারবার ডিভোর্সি বলে সম্বোধন করতে। কি চুপ করে আছো কেন? বলার মতো কিছু নেই? রোকেয়া উত্তর দিল না, মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আজ রোকেয়ার কান্না সামাদের মন স্পর্শ করছে না, বরং মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। কোনো কিছু নিয়ে বড় গলায় কথা বলতে নেই। আজ আপনার কোনো বস্তু আছে বলে কাল যে সেটা থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ দিয়েছেন, নিতে কতক্ষণ?